বাংলাদেশের প্রতি আগ্রহ বাড়াচ্ছে চীন যুক্তরাষ্ট্র, সুসম্পর্ক চায় পাকিস্তান ও দুশ্চিন্তায় ভারত। মুক্ত হলেও আরব আমিরাতে থাকতে পারবে না ৫৭ বাংলাদেশি, এক সপ্তাহের মধ্যে দেশে ফেরত। ফাঁসি হচ্ছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি, পশ্চিমবঙ্গে বিল পাস, থামবে কি মমতা পতনের আন্দোলন? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশের প্রতি আগ্রহ বাড়িয়েছে দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র। বিশেষ করে ভারতের সাথে বাংলাদেশের চরম টানাপোড়েনের মাঝে ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে তারা। এরই মধ্যে বাংলাদেশের বিষয়ে রোডম্যাপ ও কৌশলপত্র প্রস্তুত করে ফেলেছে পাকিস্তানের সরকারও। এতে কি দুশ্চিন্তায় ভারত? বিশ্লেষকদের মতে শেখ হাসিনাকে আশ্রয় ইস্যুতে নানা টানাপোড়েন, বিদ্বেষ ও ভুল সিদ্ধান্তের জেরে দ্বিপাক্ষিক সম্পর্কে পিছিয়ে পড়ছে ভারত। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশের অভ্যুদয়, পুরনো জীর্ণতাকে ঝেড়ে ফেলে সময় এখন সংস্কারের। আর এ যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে প্রতিবেশী সহ বন্ধুপ্রতিম দেশগুলো। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সম্পর্ক মেরামতে তৎপর হচ্ছে বিদেশি কূটনীতিকরা। যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান সবারই এখন নজর সম্পর্ক মজবুত করার কার্যক্রমের দিকে। তবে ব্যতিক্রম শুধু ভারত। বাংলাদেশের সাথে ঐতিহাসিক বন্ধুত্ব থাকার পরও শীতল হচ্ছে দুই দেশের সম্পর্ক। ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে কূটনৈতিক তোড়জোড় প্রকাশ করছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফেভ। মার্কিন দূতাবাসের কনসুলার পরিষেবা পুনরায় চালু করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এছাড়া চলতি মাসেই ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, জানা গেছে এমন খবরও। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে গুরুত্ব দিয়ে নিয়মিত বিবৃতি দিচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সম্পর্ক উন্নয়নে জোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। এরই মধ্যে বাংলাদেশের বিষয়ে রোডম্যাপ ও কৌশলপত্র প্রস্তুত করে ফেলেছে দেশটির সরকার। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নিয়ে বাংলাদেশে দায়িত্ব পালন করা সাবেক হাই কমিশনার ও কূটনীতিকদের সঙ্গে আলোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এমনকি বাংলা ভাষায় কথা বলতে পারে এমন কাউকে হাই কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়ার পরিকল্পনাও সামনে আনা হচ্ছে। দেওয়া হচ্ছে ভিসা ফি ছাড়া বাংলাদেশিদের পাকিস্তানে যাতায়াতের মতো সুবিধা। পিছিয়ে নেই এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র চীনও। বাংলাদেশের জন্য যে কোনো সাহায্য দিতে প্রস্তুত চীন, এমন মন্তব্যই করেছেন দেশটির রাষ্ট্রদূত। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও যোগাযোগ রক্ষা করে চলছেন নিয়মিত। এই যখন অবস্থা, তখন সম্পর্ক উন্নয়ন তো দূরে থাক, উল্টো আক্রমণাত্মক মন্তব্য ও অপপ্রচারেই ব্যস্ত ভারত। একের পর এক বিদ্বেষমূলক বক্তব্য করছেন ভারতের অনেক কট্টর নেতা। দেশটির মূলধারার গণমাধ্যমে এখনও চলছে বাংলাদেশ নিয়ে ভুলভাবে সংবাদ উপস্থাপন, হিন্দু শিক্ষকদের জোর করে পদত্যাগ করানোর মিথ্যা খবর ও সংখ্যালঘু অত্যাচারের অপপ্রচারে সয়লাফ দেশটির মিডিয়া পাড়া। এমনকি হেফাজত নেতা মামুনুল হকের সাথে ডক্টর ইউনূসের সাক্ষাৎকে চালানো হচ্ছে উগ্রবাদীর সাথে সরকারের বন্ধুত্ব বলে। এছাড়া সাম্প্রতিক বন্যা ইস্যু কিংবা সীমান্ত উত্তেজনা সবকিছুতেই প্রকাশ পেয়েছে ভারতের বিদ্বেষমূলক মনোভাব। বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তনের পর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সঠিক কোনো সিদ্ধান্তই নিতে পারছে না ভারত। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের বর্তমান অবস্থা এড়িয়ে ভারতীয় নীতি নির্ধারকদের ভিন্ন চিন্তা করার কোনো সুযোগ নেই। মূলত ৫ আগস্টের ঘটনার পর বাংলাদেশের রাজনীতি আর আগের অবস্থানে নেই। এই পরিস্থিতিতে একপক্ষীয় কূটনীতি পরিচালনা করা যায় না এবং ভারতকে দ্রুত এই বিষয়টি উপলব্ধি করতে হবে, নইলে আখেরে দ্বিপাক্ষিক সম্পর্কে পিছিয়ে পড়বে দিল্লি, ক্ষত বাড়বে ভারতের। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে সেভেন সিস্টার্স নিয়ে চরম দুশ্চিন্তায় ভারত, যার মূল কারণ হচ্ছে শিলিগুড়ি করিডোর। চিকেন নেক বা মুরগির গলা খ্যাত এই সরু অঞ্চলটি ভারতের মূল ভূখণ্ড আর উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের একমাত্র পথ। গবেষণায় উঠে এসেছে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে হয়তো উত্তর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ হারাতে পারে ভারত। এদিকে সেভেন সিস্টার্সের খুব কাছেই ঘাঁটি গেড়েছে চীনের সেনাবাহিনী। কোন দিকে যাচ্ছে পরিস্থিতি, আরও রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর
এখানে হাত দিলেই ভারতের হাতছাড়া হয়ে যেতে পারে সেভেন সিস্টার। আর গবেষণা বলছে হাসিনাকে আশ্রয় দেয়ায় ঝুঁকিতে পড়তে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ। দেশটির ভূরাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিকেন নেক রক্ষা করতেই বাংলাদেশের উপর দিয়ে রেল যোগাযোগ স্থাপনের চেষ্টা ছিল দিল্লির। কি হবে যদি এই মুরগির গলা কেউ চেপে ধরে? কেনই বা মোদির কপালে চিন্তার ভাঁজ? এই অংশটির আনুষ্ঠানিক নাম শিলিগুড়ি করিডোর হলেও চিকেন নেক বা মুরগির গলা নামে বহুল পরিচিত অঞ্চলটি। কারণ ভারতের মানচিত্রকে যদি একটি মুরগির সাথে তুলনা করা হয় তাহলে এই শিলিগুড়ি করিডোরই হবে সেই মুরগির গলা। ভারতের ভূরাজনীতি, যোগাযোগ ও নিরাপত্তার জন্য প্রায় সময়ই আলোচনায় থাকে চিকেন নেক। পূর্বে নেপাল আর পশ্চিমে বাংলাদেশ, মাঝের একটি সরু জায়গার নিয়ন্ত্রণ ভারতের হাতে। ছোট্ট এই অংশটির প্রস্থ গড়ে 22 কিলোমিটার, কিছু কিছু জায়গায় আরও কম। উত্তর পূর্ব ভারতের সাথে দেশের বাকি অংশের যোগাযোগের একমাত্র পথই হচ্ছে এই চিকেন নেক। এই অঞ্চল থেকে চীনের অবস্থান খুব বেশি দূরে না, আর তাই তিব্বতের চুম্বি উপত্যকায় চীন প্রতিনিয়ত বাড়াচ্ছে সেনা মোতায়েন। ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বের 8টি রাজ্য এই করিডোরের মাধ্যমে সংযুক্ত। এই 8টি রাজ্য থেকে সিকিম বাদ দিলে বাকি 7টিকে একসাথে সেভেন সিস্টার বলা হয়। কোনো কারণে যদি এই করিডোর বন্ধ থাকে তাহলে সেভেন সিস্টারের সাথে আকাশপথ ছাড়া যোগাযোগের আর কোনো উপায় নেই। এই সেভেন সিস্টার ভারতের মূল ভূখণ্ড ও রাজধানী থেকে অনেক বেশি দূরে, আর এটাই দেশটির সবচেয়ে বড় দুর্বলতা। শক্তিশালী কারো গুরুত্বপূর্ণ দুর্বলতাকে বলা হয় অ্যাকিলিসের হিল, আর এই শিলিগুড়ি করিডোর হচ্ছে ভারতের অ্যাকিলিসের হিল। এই চিকেন নেকের মধ্য দিয়ে মাত্র একটি রেলপথ গেছে, যাতে রয়েছে মাত্র একটি রেল লাইন। কিন্তু প্রায়ই করিডোরটি ভূমিধস ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত অবস্থায় থাকে। এদিকে ভারতের হাতছাড়া হতে পারে সেভেন সিস্টার্স, এমন সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক স্টাডিজ বা IISS। সংস্থাটি জানায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েনের সুযোগে অস্থিতিশীল হয়ে উঠতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো। যুক্তরাজ্য ভিত্তিক এই গবেষণা সংস্থাটি আরও জানায় শুধু বিচ্ছিন্নতাবাদী তৎপরতাই নয়, এই অঞ্চলে বেড়ে যেতে পারে জঙ্গিবাদী অপতৎপরতাও। আর এজন্য ভারতকে বিশেষভাবে সতর্ক থাকতে পরামর্শ দেয় সংস্থাটি। IISS মূলত বৈশ্বিক রাজনীতি, নিরাপত্তা ও সামরিক সংঘাত নিয়ে গবেষণা ও বিশ্লেষণ করে থাকে। এমন যখন অবস্থা, তখন চিকেন নেক নিয়ে নানামুখী দুশ্চিন্তায় রয়েছে মোদি। চিকেন নেক থেকে মাত্র 45 কিলোমিটার দূরে ঘাঁটি গেড়েছে চীনের সেনাবাহিনী। সুযোগ পেলে তারাও হয়তো এগিয়ে আসবে। এছাড়াও উত্তর পূর্বাঞ্চলের এই সেভেন সিস্টারের রাজ্যগুলিতে রয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তাণ্ডব। প্রতিনিয়তই তারা জানান দিচ্ছে নিজেদের উপস্থিতি। তাই বলাই বাহুল্য, বর্তমান পরিস্থিতিতে চিকেন নেক নিয়ে বেশ অসুবিধাতে আছে ভারত, যদিও এই নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি দেশটি। সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়া প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, শিলিগুড়ি করিডোরে অবস্থিত বর্তমান রেলপথের উপর নির্ভরতা কমাতেই বাংলাদেশের উপর দিয়ে একটি বিকল্প রেলপথ করতে চেয়েছিল ভারত। কিন্তু শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতের এই স্বপ্ন আদৌ পূরণ হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। ইমরান মাহমুদ, বাংলাভিশন। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে বিক্ষোভ করে সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে ক্ষমা করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তবে ক্ষমা করে দিলেও তারা আর আমিরাতে থাকতে পারবেন না। এক সপ্তাহের মধ্যেই তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে। একই সঙ্গে আরব আমিরাতে বসবাসরতদের দেশটির আইন মেনে চলারও আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। গেল জুলাইয়ের বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছিল প্রবাসী বাংলাদেশিরা। এরপরই 57 বাংলাদেশিকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় দেশটির একটি আদালত। তাদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন, 53 জনকে 10 বছর এবং বাকি একজনকে 11 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। আমিরাত প্রেসিডেন্টের নির্দেশের পর অ্যাটর্নি জেনারেল হামাদ আল হামশি তাদের সাজা মওকুফ এবং দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করার আদেশ জারি করেন।
ধর্ষণের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড নির্ধারণ করে নয়া বিল অপরাজিতা পাশ করেছে পশ্চিমবঙ্গের বিধানসভা। আর কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার আলোচিত ঘটনায় আরজি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই। পশ্চিমবঙ্গে বিধানসভার অধিবেশনে তুমুল হট্টগোলের মধ্যে অপরাজিতা বিলটি অনুমোদনের প্রক্রিয়া চূড়ান্ত হয়। এখন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এতে সই করলে বিলটি আইনে পরিণত হবে। পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, কেন্দ্রীয় সরকার যা পারেনি তা করে দেখিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার। নারীদের নিরাপত্তা নিতে ব্যর্থতার দায় মাথায় নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেছেন মমতা। এর আগে সোমবার সন্ধ্যায় আরজি কর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নারী চিকিৎসককে ধর্ষণ হত্যার ঘটনায় সন্দীপকে গত 15 অগস্ট প্রথমবার তলব করেছিল সিবিআই। পরে তাকে 16 দিন ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। হাসপাতালে নানা অব্যবস্থাপনা সহ অবৈধ চক্র চালানোর অভিযোগ রয়েছে সন্দীপের বিরুদ্ধে। নারী চিকিৎসক খুনের তথ্য প্রমাণ লোপাটে তার বড় ভূমিকা রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। খারাপ আবহাওয়ার কারণেই ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছিল বলে জানিয়েছে তেহরান। রাইসির মৃত্যুর প্রায় 3 মাস পর এক চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে এই তথ্য জানিয়েছে ইরান। গত মেতে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের পরই এটি নাশকতা নাকি দুর্ঘটনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইব্রাহিম রাইসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী সহ 7 জন নিহত হয়েছিলেন। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট। চলতি বছরের 19 মে উত্তর পশ্চিমাঞ্চলের পূর্ব আজারবাইজান প্রদেশে ভয়াবহ এক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যু হয়। একেবারেই অপ্রত্যাশিত ওই ঘটনায় স্তব্ধ হয়ে যায় পুরো বিশ্ব। ঠিক কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এ নিয়ে তৈরি হয় গভীর রহস্য। অনেকেই এর পেছনে ষড়যন্ত্রের গন্ধ পেতে থাকেন। বহিরাগত কোনো হামলায় রাইসির হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলতে থাকেন কেউ কেউ। আঙুল ওঠে ইরানের চিরশত্রু ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রের দিকে। রাইসির মৃত্যুর জট খুলতে দ্রুততার সাথে তদন্তে নামে ইরানের সশস্ত্র বাহিনী। অবশেষে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে তারা। জানানো হয়েছে সাবেক প্রেসিডেন্টের মৃত্যুর প্রকৃত কারণ। তদন্ত প্রতিবেদনে বলা হয়, সেদিন রাইসিকে নিয়ে উড্ডয়নের আগে হেলিকপ্টারটির কারিগরি ও প্রযুক্তিগত সব দিক খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেগুলোতে বিন্দুমাত্র সমস্যা ছিল না। উড্ডয়নের আগে ও পরে সকল প্রক্রিয়া বিধিবদ্ধভাবে অনুসরণ করা হয় বলেও নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদন বলছে, হেলিকপ্টারটির দুর্ঘটনার ক্ষেত্রে পূর্ব নির্ধারিত যাত্রাপথে কোনো প্রকার বিচ্যুতি, যাত্রাপথ বিষয়ক ভুল তথ্য প্রেরণ কিংবা বহিরাগত কোনো হস্তক্ষেপের ঘটনাও ঘটেনি। একই সাথে দুর্ঘটনার আগে বা পরে পাইলট জরুরি কোনো অবস্থার কথাও অবহিত করেননি বলে জানানো হয়েছে। এদিকে ফরেনসিক পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে চূড়ান্ত ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়, হেলিকপ্টারটির দুর্ঘটনার সঙ্গে বহিরাগত বা অভ্যন্তরীণ কোনো ধরনের হামলা বা ষড়যন্ত্রের কোনো সম্পর্ক নেই, এমন কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। মূলত পূর্ব আজারবাইজানের বসন্তকালীন জটিল আবহাওয়াকে ওই হেলিকপ্টার দুর্ঘটনার কারণ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জটিল আবহাওয়ার কারণে সেদিন ওই অঞ্চল ঘন কুয়াশার আস্তরণে ছেয়ে যায়। এরই মাঝে উড্ডয়নের এক পর্যায়ে দুর্ঘটনাবশত একটি পর্বতের সঙ্গে সংঘর্ষ হয় হেলিকপ্টারটির। এর পরপরই সেটি বিধ্বস্ত হয়। প্রাণ হারান ইব্রাহিম রাইসি সহ হেলিকপ্টারের সকল আরোহী। ধারণা করা হতো, খামেনির উত্তরসূরি হিসেবে ইব্রাহিম রাইসিই হতেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা। দেশবাসীর কাছে বিপুল জনপ্রিয় এই নেতার অকাল মৃত্যু ইরানের ইতিহাসে করুণ এক অধ্যায় হয়ে থাকবে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ইসরায়েলে পাঠানো অস্ত্রের চালানে আংশিক নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য।
ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় একে লজ্জাজনক বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে লেবার পার্টির বহিষ্কৃত নেত্রী জারা সুলতানার দাবি ৩৫০টি অস্ত্রের মধ্যে মাত্র ৩০টির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, যা লোক দেখানো কোনো কাজে আসবে না। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনায় জানানো হয়েছে মূলত ক্ষয়ক্ষতির জন্য হামলায় ব্যবহার করা অস্ত্রের চালান নিষেধাজ্ঞার আওতায় পড়বে। লেবার পার্টির কয়েকজন সদস্য ইসরায়েলে পাঠানো অস্ত্রের চালানে সম্পূর্ণ নিষেধাজ্ঞার দাবি তুললেও তা বাস্তবসম্মত নয় উল্লেখ করে আমলে নেওয়া হয়নি। পরে এক সংবাদ সম্মেলনে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জন হ্যালি জানান, যুক্তরাজ্য সবসময় ইসরায়েলের কট্টর সমর্থক এবং এই সম্পর্কে কোনো পরিবর্তন হবে না। এই সিদ্ধান্তের কারণে ফাইটার জেট, হেলিকপ্টার ও অ্যাটাক ড্রোনের খুচরা যন্ত্রাংশ নিষেধাজ্ঞার আওতায় পড়লেও অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান এবং এর যন্ত্রাংশ ইসরায়েলে পাঠাতে কোনো সমস্যা নেই। যুক্তরাজ্যের অস্ত্র নিষেধাজ্ঞায় ক্ষোভ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বলেন, এই নিষেধাজ্ঞা ইসরায়েলকে লক্ষ্য করে সরাতে পারবে না। গাজায় বিজয়ে দৃঢ় আশাবাদও জানিয়েছেন তিনি। আর লেবার পার্টির বহিষ্কৃত নেত্রী জারা সুলতানা বলেছেন, ৩৫০টি অস্ত্রের লাইসেন্সের মধ্য থেকে মাত্র ৩০টির উপর নিষেধাজ্ঞা দেওয়ায় যুক্তরাজ্যের এই পদক্ষেপ কোনো কাজে আসবে না। ৬ জিম্মিকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে ব্যর্থ হওয়ায় ইসরায়েলের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলিদের তুমুল বিক্ষোভের মুখে তিনি এই ক্ষমা চান। শনিবার দক্ষিণ গাজার রাফা এলাকায় একটি সুড়ঙ্গ থেকে ৬ জিম্মির মরদেহ উদ্ধার করে ইসরায়েলি সেনারা। এরপরে ইসরায়েল জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। লাখো মানুষ নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং জিম্মিদের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। জিম্মিদের নিরাপদে ইসরায়েলে ফেরাতে ব্যর্থতার জন্য নিজ দেশে ব্যাপক চাপের মধ্যে রয়েছেন নেতানিয়াহু। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সতর্ক করে বলেছে, গাজায় যুদ্ধবিরতি না হলে আরও জিম্মি লাশ হয়ে পরিবারের কাছে ফিরতে পারে। তবে এত কিছুর পরও গাজায় আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। গেল ১১ মাস ৪০,৭০০-র বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। এদিকে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় পুরোপুরি বিধ্বস্ত গাজার সবচেয়ে বড় আল শিফা হাসপাতালে জরুরি বিভাগের কাজ রবিবার আবারও শুরু হয়েছে। ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার মুখে বেশ কয়েক মাস হাসপাতালটি বন্ধ ছিল। ইফাত জাহানের ডেস্ক রিপোর্ট। ইসরায়েলি বাহিনীর বর্বরতম হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় গাজার বৃহত্তম আল শিফা হাসপাতাল। ইসরায়েলি বাহিনীর নারকীয় তাণ্ডবের কারণে বেশ কয়েক মাস ধরে হাসপাতালটি বন্ধ থাকে। তবে গত রোববার থেকেই হাসপাতালের জরুরি বিভাগ পুনরায় চালু করা হয়। চলতি বছরের মার্চ মাসে হাসপাতালে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। তারা অভিযোগ আনে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সামরিক শাখা জায়গাটি ব্যবহার করছে। তবে ফিলিস্তিনি সদস্যরাই অভিযোগকে অস্বীকার করেন। হাসপাতালে ইসরায়েলি সামরিক অভিযান প্রায় ২ সপ্তাহ ধরে চলমান থাকে। এই সময় হাসপাতালের জরুরি বিভাগ, সার্জিক্যাল ভবন এবং প্রসূতি ওয়ার্ডে মারাত্মক ধ্বংসযজ্ঞ চালানো হয়। এর আগে গত কয়েক মাস ধরে আল শিফা হাসপাতালের বহিরাগত ভবনে জরুরি বিভাগের কার্যক্রম চালানো হচ্ছিল। সেখানে ৫০টি নিবিড় পরিচর্যার শয্যাসহ মোট ১৭টি শয্যা ছিল। গাজার স্বাস্থ্য খাতের প্রধান মুনির বাশ বলেন, ইসরায়েলি সামরিক বাহিনী যাই ধ্বংস করুক তারা সবকিছু পুনর্নির্মাণ করবেন এবং যতবারই আঘাত করুক তারা নিরাময় করবেন। হাসপাতালকে আগের চেয়েও বেশি সুন্দর করে পুনর্নির্মাণ করা হবে বলে জানান প্রধান এই কর্মকর্তা। গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৪৮ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন প্রায় ৭০ জনের মতো। গত ৭ই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা বেড়ে ৪০,৭৮৬ জনে পৌঁছেছে, আহত হয়েছেন ৯৪,২২৪ জন। ইফাত জাহান, বাংলাভিশন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর একটি বিমান জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ ও নিষেধাজ্ঞা আইন লঙ্ঘনের অভিযোগে বিমানটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। সোমবার ক্যারিবীয় দেশ ডোমিনিকান প্রজাতন্ত্র থেকে জব্দ করা হয় বিমানটি। ফ্যালকন 900EX মডেলের বিমানটিকে পরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিয়ে যাওয়া হয়। বিমানটি ফ্লোরিডা ভিত্তিক একটি কোম্পানি থেকে বেআইনিভাবে $1,30,00,000 দিয়ে কিনে পাচার করা হয়েছিল বলে দাবি যুক্তরাষ্ট্রের। তদন্তে দেখা যায় মাদুরোর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ২০২২ সালের শেষ দিকে এবং ২০২৩ সালের শুরুর দিকে বেআইনিভাবে বিমানটি কিনেছিল। নিজেদের সম্পৃক্ততা আড়াল করতে একটি ক্যারিবিয়ান শেল কোম্পানিকে ব্যবহার করেছিল ভেনেজুয়েলা সরকার। তবে এই বিষয়ে নিকোলাস মাদুরো কিংবা ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এবার ড্রোনের সাহায্যে কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত ঘটাবে চীন। দেশটির কর্তৃপক্ষ বলছে, অদূর ভবিষ্যতে চীনের বিভিন্ন প্রদেশে নদীর পানি বৃদ্ধি, ফসলে পানি দেওয়া সহ খরা কাটাতে এই প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা করা হবে। ডেস্ক রিপোর্ট। ড্রোনের মাধ্যমে কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত ঘটানোর প্রক্রিয়া চালিয়েছে চীন। চীনের জিংজিয়াংয়ে গত বৃহস্পতিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই প্রক্রিয়া চালানো হয়।
চীনের আবহাওয়া কেন্দ্রের আবহাওয়া নিয়ন্ত্রণ শাখার তত্ত্বাবধানে বেঙ্গলিন মঙ্গোলিয়ান স্বায়ত্তশাসিত পাহাড়ি অঞ্চলে বড় একটি ড্রোনের মাধ্যমে মেঘের গঠন শনাক্ত করা হয়। আবহাওয়া নিয়ন্ত্রণ শাখার প্রযুক্তিগত গবেষণা দপ্তরের উপপরিচালক কাই মিয়াও বলেন, সাধারণত এই সময় উচ্চ এবং নিম্ন উচ্চতার দুটো ড্রোনের কার্যক্রম চালানো হয়। পরীক্ষা নিরীক্ষার পর ড্রোনের পরিচালনা দক্ষতা নিশ্চিতভাবে আরও উন্নত করা হয়েছে। বড় ড্রোনটি বড় মেঘ এবং বৃষ্টি শনাক্ত করতে সক্ষম। একই সাথে ভূখণ্ডের নির্ভুল পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। বেঙ্গলিন মঙ্গোলিয়ান অঞ্চলের আবহাওয়া কেন্দ্রের সহকারী পরিচালক পেং জুন বলেন, বড় ড্রোনগুলো নির্দিষ্ট অঞ্চলে দক্ষতার সাথে কৃত্রিম বৃষ্টিপাত ঘটাতে সক্ষম। তিনি আরও বলেন, মূলত নদীতে পানির প্রবাহের মাত্রা বাড়াতে তারা এই ধরনের বড় ড্রোনের ব্যবহার করছেন। এতে করে উদ্ভিদগুলো নির্দিষ্ট সময় ভালোভাবে বেড়ে উঠবে, গবাদি পশুগুলো মানসম্পন্ন খাবার পাবে। ফলে অদূর ভবিষ্যতে বেঙ্গলিন মঙ্গোলিয়ান অঞ্চলটিতে উচ্চমানের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। ইফাত জাহান, বাংলাভিশন। বেইজিংয়ে বুধবার থেকে শুরু হতে যাচ্ছে 3 দিনব্যাপী চায়না আফ্রিকা কোঅপারেশন সম্মেলন। এই উপলক্ষে এরই মাঝে আফ্রিকার বেশিরভাগ দেশের নেতা চীনে পৌঁছেছেন। এবারের সম্মেলনের মধ্য দিয়ে আফ্রিকার দেশগুলোর সঙ্গে চীনের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট। টানা 15 বছর ধরে চীন আফ্রিকার সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার। চলতি বছরের প্রথম 7 মাসেই আফ্রিকা ও চীনের মধ্যে বাণিজ্য 166 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় 5.5% বেশি। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সহ বিভিন্ন প্রকল্প ও বাণিজ্য খাতে আফ্রিকার দেশগুলোর সঙ্গে চীনের লেনদেন ক্রমশ বাড়ছে। এই সম্পর্কের পরিসর আরও বিস্তৃত করার লক্ষ্যে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত 3 দিন ব্যাপী চায়না আফ্রিকা কোঅপারেশন সম্মেলন শুরু হচ্ছে বেইজিংয়ে। এর মধ্য দিয়ে এই দুই অঞ্চলের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে বলে আশাবাদ জানিয়েছেন চীন সরকারের আফ্রিকা বিষয়ক বিশেষ প্রতিনিধি লু ইয়াপসি। মঙ্গলবার সকালে এক প্রেস ব্রিফিংয়ে এবারের সম্মেলনের রূপরেখা তুলে ধরেন লু। এতে চীন ও আফ্রিকার মধ্যে বিদ্যমান সম্পর্কের মূল্যায়ন ও আগামীতে তা কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় সেসব নিয়ে আলোচনা হবে। কোন কোন খাতে দুই অঞ্চলের মধ্যে লেনদেন আরও বাড়ানো যায় আলোচনা হবে সেসব নিয়েও। এরই মাঝে সম্মেলনে অংশ নিতে আফ্রিকার বিভিন্ন দেশের নেতারা বেইজিংয়ে পৌঁছেছেন বলে জানান লু। তাদের মাঝে অনেকেই চীনের বিভিন্ন অঞ্চল সফর করছেন। এই সম্মেলন সামনে রেখে এর আগে সোমবার বেইজিংয়ে এক বৈঠকে অংশ নেন বিভিন্ন দেশের শীর্ষ কর্মকর্তারা। সে সময় সম্মেলনের আলোচ্যসূচি ও রূপরেখার অনুমোদন দেয়া হয় বলে জানান লু। হিজল জোবায়ের, বাংলাভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।